তো গাইস দিগ্বেশ রাঠি চলে তো গেল, কিন্তু যাবার সময় আমাদেরকে বেশ কিছু বিতর্ক তুলে দিয়ে গেল আমাদের হাতে। তার কারণ হচ্ছে যেভাবে সে ম্যান কাটিং আউটটা করার চেষ্টা করেছিল জিতেশ শর্মাকে, সেটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে তাহলে এক্স্যাক্টলি জিতেশকে এখানে আউট ছিল এবং ঋষভ পান্থ এখানে আপিল উইথড্র করার জন্য কি এখানে জিতেশকে আউট দেওয়া হয়নি, নাকি ম্যান কাটিংটা ঠিকঠাক করতে পারেনি এখানে দিগ্বেশ রাঠি? হোয়াট ইজ দ্য ম্যাটার? তো ভাবলাম চলো আজকে একটা ভিডিওতে তোমাদের পুরো বিষয়টা ডেমনস্ট্রেট করি। দুটো ভিডিও তোমাদের স্ক্রিনে দেখো, দেখতে পাচ্ছ, একটা কিন্তু আউট আর একটা হচ্ছে নট আউট। তো প্রথমে দুটো ভিডিও খুব ভালোভাবে আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি এবং তারপর আমি বলবো যে কেন একটা ডিসিশন আউট হচ্ছে এবং কেন আরেকটা ডিসিশন নট আউট হচ্ছে, এবং তারপর সেটাকে নিয়ে আমরা কিন্তু এক্সপ্লেনেশনে চলে যাব। খুব নর্মালি বোলার এখানে বোলিং করতে আসছে এবং তার ফ্রন্ট ফুট চলে গেল ক্রিজের কাছে এবং অলমোস্ট বোলার বল ডেলিভারি করার মুহূর্ত সেখান থেকে ফিরে এলো এবং উইকেটে লাগিয়ে দিল। এটা নট আউট। কেন নট আউট সেটা একটু পরে বলছি। এটা কেস নাম্বার 2। এই কেস নাম্বার 2-এ দেখো সামনের ফ্রন্ট ফুটটা দেখো ক্রিজ পেরিয়ে গেছে। এটা ক্রিজ পেরিয়ে যাওয়া নয়, অ্যাকচুয়ালি ক্রিজের উপর পা দিয়ে বল করতো, এটা একটু বেশি হয়ে গেছে। তো ক্রিজের উপর পা দিয়ে বল করলো এবং সেখান থেকে ফিরে এসে আবার আউট করলো। তো এই দুটোই নট আউট। কেন নট আউট সেটা একটু পরে বলছি। এবার আউটের ভিডিওটা দেখে নেওয়া। বোলিং হ্যান্ড যেটাতে বল আছে সেটা দেখো একদম বল ডেলিভারি করার জায়গা পর্যন্ত যায়নি, তার আগেই এখানে উইকেটে লাগিয়ে দেওয়া হয়েছে। আরও একবার এই ভিডিওটা দেখে নাও, এটা আরও একটা বানিয়েছি ডেমনস্ট্রেশন। তো দেখো আবারও বোলার সেই বোলিং করতে এলো, সামনের পা চলে গেল ক্রিজের উপর এবং সেখান থেকে ফিরে এসে কিন্তু উইকেটে সে লাগিয়ে দিল। তো সবার প্রথমে যে সিদ্ধান্তটা এখানে নট আউট দেওয়া হলো, তো কিসের উপর বেশ করে নট আউট দেওয়া হতে পারে সেই বিষয়টা আমরা প্রথমে এক্সপ্লেন করব। তো দেখো প্রথমটাতে কিন্তু আমি দুটো ভিডিও দেখিয়েছি। দুটো ভিডিওতে আমি স্পষ্টভাবে দেখিয়েছি। একটা ভিডিওতে যখন আমি বোলিং অ্যাকশনটা আমার কমপ্লিট করছি, বল এখানে ডেলিভারি করব, সেখান থেকে আমি ঘুরে আসছি এবং ঘুরে আসার পরে এখানে উইকেটে লাগাচ্ছি, এটা কিন্তু নট আউট। অর্থাৎ রুল বলে দিচ্ছি, আমি যখন বোলিং অ্যাকশনটা কমপ্লিট করতে একদম এখানে চলে আসবো, নিয়ম অনুযায়ী আমার বলটা করে দেওয়া উচিত, কিন্তু আমি বলটা করলাম না। কেন? কারণ আমার মনের মধ্যে আছে যে আমি ব্যাটসম্যানকে বোকা বানাবো এবং বলের ডেলিভারিটা কমপ্লিট করতে গিয়েও করবো না, তারপর ওখানে এসে আমি ওকে আউট করে দেবো এবং আমি একটা বিশাল ওভার স্মার্টনেস দেখাবো এখানে। এটাই রুলে কিন্তু বলা আছে যে এইটা ভুল, এটা করলে আউট হবেন না। অর্থাৎ আপনি যদি বোলিং অ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট করতে গিয়েও ঘুরে আসেন, দ্যাটস আ নট আউট। দ্বিতীয় কেস আমি যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই বোলিং অ্যাকশনটা কমপ্লিট করার ক্ষেত্রে যদি আমি অলমোস্ট এখানে পপিং ক্রিজে পা দিয়ে দিই এবং পপিং ক্রিজে পা দেওয়ার পরেও যদি আমি এখান থেকে ঘুরে চলে আসি, অর্থাৎ অ্যাকশনটা এতটা না গিয়েও আমি যদি এখান পর্যন্তও যাই এবং এখান থেকেও আমি ঘুরে চলে আসি, তাহলেও কিন্তু বিষয়টা নট আউট হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে মুহূর্তে আমি পপিং ক্রিজ পর্যন্ত চলে এসেছি বা পপিং ক্রিজ পর্যন্ত পেরিয়ে গেছি পপিং ক্রিজটা, সেই মুহূর্তে বলটা কিন্তু আমার করে দেওয়া উচিত নিয়ম অনুযায়ী। কিন্তু আমি যেহেতু মাথায় ঢুকিয়ে রেখেছি যে আমি ওকে ফক্স করবো, বোকা বানাবো, যার কারণে আমি ওখানে বলটা ডেলিভারি না করে আবারও ঘুরে এসেছি, যেটা নিয়ম মাফিক কিন্তু সঠিক নয়, যার কারণে নট আউট হয়ে যাবে। তো আমি যদি এখান পর্যন্ত আসি, আমার বলটা করে দেওয়া উচিত, আদারওয়াইজ নট আউট হয়ে যাবে। অথবা আমি যদি এই ক্রিজটাও পেরিয়ে যাই, সেক্ষেত্রেও নট আউট হয়ে যাবে। এবং দিগ্বেশ রাঠি সেই বিষয়টা সে করেছে, এই যে পপিং ক্রিজ, এই পপিং ক্রিজটা কিন্তু সে পেরিয়ে গিয়েছিল, একদম বাইরে গিয়ে দাঁড়িয়েছিল। তো পপিং ক্রিজ যখন আপনি পেরিয়ে চলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা আম্পায়ার নট আউট দিয়ে দেবে। তার কারণ হচ্ছে ওখানে গিয়ে আপনার বলটা করে দেওয়া উচিত ছিল। আপনি ওভার স্মার্টনেস দেখিয়েছেন, আপনি ফিরে এসে আবার উইকেটে লাগিয়েছেন, এক্ষেত্রে আউট হবে না। আউট কখন হবে? এবার আমরা যদি আউট কখন হবে সেই বিষয়টা বোঝার চেষ্টা করি, তো দেখুন আউট করার জন্য প্রথমত আপনাকে আপনার ডেলিভারি স্ট্রাইডে আসতেই হবে। অর্থাৎ এই যে আপনার জায়গাটা, এই জায়গাটাতে আপনাকে আসতে হবে, বোলিং অ্যাকশনের মধ্যে আসতে হবে। কিন্তু বোলিং অ্যাকশনের মধ্যে এলেও বল ডেলিভারি করার যে এক্স্যাক্ট পয়েন্ট, এখানে যাওয়া যাবে না। এখানে যদি আপনি চলে যান তাহলে এক্সপেক্ট করা হবে যে আপনি বলটা করবেন, এখানে গিয়ে আপনি যদি ফিরে আসেন তাহলে নট আউট হবে। আপনাকে আউট করতে হবে ব্যাক হ্যান্ডে, অর্থাৎ যে মুহূর্তে আপনি এখানে উঠলেন, এরপর আপনার বল ডেলিভারি করার জন্য এই হাতটা উপরে যাবে, উপরে যাওয়ার আগে এখান পর্যন্ত আপনি এলেন, দেখলেন ব্যাটসম্যান অলরেডি বেরিয়ে চলে গেছে, তখন আপনি এখান থেকে উইকেটে লাগিয়ে দিলেন। এটা হচ্ছে সঠিক নিয়ম এবং এটার ক্ষেত্রে ব্যাটসম্যানকে অলওয়েজ কিন্তু বোকা বানানোটা পসিবল হবে না। কারণ ব্যাটসম্যানদের কী অভ্যাস থাকে যে যখন বোলার তার ডেলিভারি স্ট্রাইডে এসছে, সেই মুহূর্তে ব্যাটসম্যানও কী করে, ব্যাটসম্যান এইভাবে ব্যাট ধরে টুকটুক টুকটুক করে বেরিয়ে যেতে থাকে। দ্যাট রিয়েলি টেলস আস যে এখানে এই মুহূর্তে যে নিয়মটা রয়েছে তাতে ব্যাটসম্যানকে বোকা বানানোটা কিন্তু এতটা সহজ আর রইল না। তার কারণ হচ্ছে ব্যাটসম্যান জেনারেলি কী করে, বোলারের সাথে বেরোয়। তো বোলার যদি এখান পর্যন্ত চলে আসে তো ব্যাটসম্যান তার সাথে বেরিয়ে যাবে। এখান থেকে যদি বোলার ঘুরে এসে আউট করতে যায়, আউটটা কিন্তু হবে না। ব্যাটসম্যান নিজে যদি অতিরিক্ত চালাকি করে এবং বোলার এখানে আসতে না আসতে যদি ব্যাটসম্যান বেরিয়ে যায়, একমাত্র তখনই এই আউটটা পসিবল হবে, আদারওয়াইজ পসিবল হবে না। এবং দিগ্বেশ রাঠি এক তো পপিং ক্রিজে পা দিয়েছে, বোলিং করছিল এবং যে মুহূর্তে সে বোলিংটা স্টপ করেছে সেই মুহূর্তে সে কিন্তু পপিং ক্রিজটা পেরিয়ে এরকম জায়গাতে দাঁড়িয়েছিল। আমি খুব স্পষ্টভাবে ভিডিওতে দেখেছি, আমি স্ক্রিনশট পেলে আপনাদের দেখিয়ে দেবো। তো দ্যাট রিয়েলি মিনস সেখানে তার বলটা করে দেওয়া উচিত ছিল, কিন্তু সে করেনি। দ্বিতীয়, যেভাবে আউট হয়
আমি স্পষ্টভাবে আপনাদেরকে বললাম যে বলটা করার সময় আপনাকে ডেলিভারি স্ট্রাইডে তো আসতেই হবে, কিন্তু এখানে আসার পরে এখানে গিয়ে এইভাবে উইকেটে লাগিয়ে দিলে আউটটা হয়ে যাবে। এই নিয়মটা কিন্তু অনেক আগে ছিল না, আগে যে কোনোভাবে আউট করলেই কিন্তু আউট দিয়ে দেওয়া হতো। কিন্তু রিসেন্ট টাইমে এই রুলটা এসেছে যে আউট যদি করতে হয় সেক্ষেত্রে প্রপার নিয়ম মাফিক আউট হবে, এবং যার কারণে এই ডিসিশনটা এখন কিন্তু আর অনফিল্ড আম্পায়ার দেয় না, এই ডিসিশনটা থার্ড আম্পায়ার দেয়। কারণ সে স্পষ্টভাবে দেখে বোলারের অ্যাকশন কী ছিল, বোলারের ইচ্ছে কী ছিল, বোলারের অ্যাকচুয়ালি এখানে টার্গেটটা কী ছিল। সো এটা হচ্ছে ব্যাপার। এবার দ্বিতীয় বিষয়টাতে আসা যাক যে ঋষভ পান্ত এখানে ডিসিশনটা উইথড্র করেছিল কিনা, আপিলটা উইথড্র করেছিল কিনা। তো সবার প্রথম একটা বিষয় আমি স্পষ্টভাবে জানিয়ে দিই যে কোনো ক্যাপ্টেন যদি চায় তাহলে এই ডিসিশনটা উইথড্র করতে পারে। সবার প্রথম ক্যাপ্টেন যদি চায় এই ডিসিশনটা আম্পায়ারের কাছে যাবেই না, কারণ আম্পায়ার প্রথমেই বোলারকে জিজ্ঞেস করবে, বোলার ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করবে এবং স্পষ্টভাবে জানিয়ে দেবে আমি এটা থার্ড আম্পায়ারের কাছে নিয়ে যেতে চাই না, ব্যাপারটা ওখানেই শেষ। বাট দিগ্বেশ রাঠি, অ্যাজ উই অল নো, ঋষভ পান্ত তাকে কন্ট্রোল করতে পারে না। দিগ্বেশ রাঠি স্ট্রেট অ্যাওয়ে বলে দেয় যে আমি এটা থার্ড আম্পায়ারে পাঠাতে চাইছি, আমি এটার জন্য আপিল করছি, এবং সেই মুহূর্তে ঋষভ পান্তের কিছু বলার আগেই কিন্তু সেই বিষয়টা পৌঁছে যায় থার্ড আম্পায়ারের কাছে, এবং থার্ড আম্পায়ারের কাছে যখন পৌঁছে গেল ঋষভ পান্তের কিন্তু সেখানে আর কিছু করার নেই, কারণ থার্ড আম্পায়ার সেই বিষয়টাকে দেখবে, অ্যানালাইজ করবে এবং ডিসিশন দেবে। বাট নিশ্চিতভাবে থার্ড আম্পায়ারের ডিসিশনের পরে আবারও ঋষভ পান্তের কাছে পুরো সুযোগ থাকছে সেই ডিসিশনটাকে আবারও উইথড্র করে নেওয়ার। কিন্তু ঋষভ পান্ত সেখানে জিতেশ শর্মাকে বলে দেয় যে আমি ডিসিশনটা উইথড্র করে নেব, বাট থার্ড আম্পায়ারই যখন জানিয়ে দেয় যে বিষয়টা নট আউট, তার কারণটা কেন আমি আগেই এক্সপ্লেন করলাম। তো যেহেতু থার্ড আম্পায়ারই নট আউট দিয়ে দেয়, ঋষভ পান্তকে কিন্তু আর এখানে ডিসিশনটা উইথড্র করে নিতে হয়নি, কারণ এটা ইভেনচুয়ালি নট আউট ছিল। ওভারঅল এই বিষয়টাই দাঁড়াচ্ছে যে ইভেনচুয়ালি এটা নট আউট ছিল, যার কারণে থার্ড আম্পায়ার এটাকে নট আউট দিয়েছে। ঋষভ পান্তের এই আপিলটা উইথড্র করার প্রয়োজন পড়েনি। যদি থার্ড আম্পায়ার আউট দিয়ে দিত সেই মুহূর্তে গিয়ে কিন্তু ঋষভ পান্ত এই ডিসিশনটাকে উইথড্র করেই নিত, কারণ সে আগেই বলে দিয়েছিল যে আমি ডিসিশনটা উইথড্র করে নেব। বাট যে মুহূর্তে থার্ড আম্পায়ার এই ডিসিশনটা চেক করছে, দেখছে, সেই সময় কিন্তু ঋষভের সঙ্গে থার্ড আম্পায়ারের কোনো কথা হয়নি যে ঋষভ আপিলটা উইথড্র করে নিল বলে থার্ড আম্পায়ার নট আউট দিল, এরকমটা কিন্তু নয়। থার্ড আম্পায়ার নট আউট দিয়েছে সম্পূর্ণরূপে নিয়মের উপর বেস করে। তো ওভারঅল ঋষভ পান্ত এই ডিসিশনটা উইথড্র করে নিতে চেয়েছিল, যেটা একটা খুবই ভালো বিষয় এবং খুবই পজিটিভ দিক যে একটা ভারতীয় ক্রিকেটার কীভাবে ক্রিকেটের যে স্পিরিট সেটাকে বজায় রাখছে। কারণ এরকমের আউট হলে এরকম টার্নিং পয়েন্টে বিতর্কটা আরও অনেক বেশি বাড়তে পারতো। অ্যাট দ্য সেম টাইম দিগ্বেশ রাঠি যেটা করেছে সেটার জন্য তাকে নিশ্চিতভাবে সমালোচনার শিকার হয়তো হতে হবে। আপনার এই বিষয়ে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। বাট আমার যেটুকু এক্সপ্লেন করার আমি আপনাদেরকে কমপ্লিটলি নিয়ম অনুযায়ী বলে দিলাম। তো মান কাটিংয়ের আউট, যেটাকে আইসিসি কিন্তু এখন সম্পূর্ণভাবে রান আউট হিসেবে বলে দিয়েছে যে এটাকে রান আউট হিসেবে ধরে নিতে হবে, এটাকে আর মান কাটিং বলা যাবে না। তো এই ডিসিশনটা নিয়ে আপনার কি মনে হয়, এই ডিসিশনটা কি আদৌ ক্রিকেটের মধ্যে থাকা উচিত, নাকি নতুন নিয়ম যেটা ইন্ট্রোডিউস করা হয়েছে যেটার জন্য ব্যাটসম্যান যতক্ষণ না ভুল করছে ততক্ষণ ব্যাটসম্যানকে আউট করা যাবে না, এই নিয়মটা ঠিক? আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মনে হয় নতুন যে নিয়মটা হয়েছে, যেভাবে ব্যাটসম্যান যদি সত্যি সত্যি ভুল না করে, ব্যাটসম্যান যদি সত্যি সত্যি তার ক্রিজ থেকে বেরিয়ে চলে না যায় বোলার বোলিংয়ে আসার আগে, তাহলে সে আউট হবে না। সুতরাং এই নিয়মটাতে আনফেয়ার কিছু নেই, কেউ যদি অতিরিক্ত অ্যাডভান্টেজ নিতে চায় সেই কিন্তু আউটটা হতে পারে, আদারওয়াইজ এখানে আনফেয়ার কিছু নেই। কারণ ব্যাটসম্যানদের জেনারেলি অভ্যাস কী থাকে, ব্যাট ড্র্যাগ করা, অর্থাৎ ব্যাট সঙ্গে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যাওয়া যতক্ষণ পর্যন্ত বোলার বল করছে, বোলারের সাথে বেরিয়ে যাওয়া। তো এইটা যদি ব্যাটসম্যানরা করে থাকে তারা কিন্তু আর আউট হবে না, তারা নট আউট হবে। এবং এটাই জেনারেলি হয়ে থাকে, ব্যাটসম্যানরা কি হয় বোলারের সাথে সাথে হেঁটে বেরিয়ে যায়, এটাই হয়ে থাকে। ব্যাটসম্যানরা অধিকাংশ ক্ষেত্রে বোলার বল করার আগে ছুটে বেরিয়ে চলে গেল এমনটা হয় না, তারা কি করে সবসময় বোলারের সাথে বেরিয়ে যায়, এবং এটার ক্ষেত্রে কিন্তু আউট হবে না। এই বিষয়টা মোটামুটি আমরা বুঝতে পারছি নতুন নিয়মে, এটার উপর আউট হবে না যদি ব্যাটসম্যান বোলারের সাথে সাথে ব্যাট ড্র্যাগ করে বেরিয়ে যায়। এবং আমার মনে হয় এই নিয়মটা সম্পূর্ণভাবে সঠিক এবং এই নিয়মটা অবশ্যই থাকা উচিত, এই নিয়মে কোনো ভুল নেই। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।